সকলকে স্বাগত জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আমরা পেয়েছি আজকে বিশিষ্ট ইতিহাসবেত্তা সম্মানীয় খাজি মাহমেদ সাহেবের কাছে জেনে নেওয়া সরাসরি বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে বিকল্প তৃতীয় শক্তি হিসাবে এবার কি উঠে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন, সেটা কেমন, এই নিয়ে একটু যদি আমাকে জানান। নির্বাচন তো দৌড়ের গোড়ায় এসে গেছে। অনেক শিক্ষিত মধ্যবিত্ত লোক আমাকে জিজ্ঞেস করছেন যে যে দুটো বৃহৎ রাজনৈতিক দল, একটি সর্বভারতীয় দল যে তুখোড়ভাবে সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, বুলডোজারের রাজনীতি করে, এক কথায় গোটা ভারতবর্ষের সার্বিক চরিত্রকে একেবারে ধ্বস্ত করে দিতে চাই, তো তাকে তাদের পছন্দ না, ঠিক আছে, পছন্দ না। পশ্চিমবঙ্গীয় একটা রাজ্য স্তরের একটি রাজনৈতিক দল জাস্ট অ্যাবাভ 1 ডিকেড, প্রায় 15 বছর ধরে রাজত্ব করছেন, এত হাইপোক্রিটিক দেশ চালানোর যে বা রাজ্য চালানোর যে পদ্ধতি, তা এত তস্করিতে ভরা, প্রত্যেকটা বিষয়ে মিথ্যে কথা। এই সরকার 2011-তে আসার পর সাচার, জাস্টিস রাজেন্দ্র সাচারকে নিয়ে এসে 2-3 দিনের একটি তার স্টেইং পিরিয়ড ছিল, 2-3 দিন, তাতে আজকের দিনের এই যে স্বৈরাচারী মহিলা তার সঙ্গে কথাবার্তার পর বলে দিয়েছিলেন যে এই তো মুসলমানদের কাজ 100% করে দিয়েছি। সময়ের দিক থেকেও যে কাজ সম্ভব না তেমন কথা বললেন। তার প্রতি তাকে বিচার বিশ্লেষণ করে এখন পশ্চিমবঙ্গীয় নির্বাচক মণ্ডলী বুঝতে পেরেছেন যে প্রত্যেকটি বিষয়ে তার বিচারিতা রয়েছে। আপনি ওয়াকআপ বা রিজার্ভেশনের, ওবিসি রিজার্ভেশনের কথা তো রয়েছে বৃহৎ ব্যাপারে, এটা ডিএর বিষয়টা নিয়ে দেখুন না, সে বিষয়টা কতবার কত রকমভাবে একটা কথা বলছেন। তার যদি ইচ্ছে থাকে যে এই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীকে তার পক্ষেই পেতে হবে বা ন্যায্য বিচার করতে হবে, তাদের পাও না, তো তিনি সুপ্রিম কোর্টে বারবার ছুটছেন কেন? তিনি আবার কোনো বিষয়ের জন্য আইন লড়াই করার জন্য কোর্ট পরে গিমিক করছেন কেন? এই কারণে আমরা তাকে পছন্দ করছি না, এই কথা বলছেন মধ্যবিত্ত শ্রেণীর এক অংশ। তা বললাম তাও ঠিক। এই সময়ে আমি কিন্তু কোনো বিশেষ মতামত আমার প্রকাশ করিনি। তা আমাকে জিজ্ঞেস করছেন, তা বলা যে কেন আপনার কী কারণের জন্য পছন্দ না? কে কারণের জন্য পছন্দ না? একটা উদগ্র সাম্প্রদায়িকতাবাদী আর একটা তস্করবাদী। তো এর বিকল্প কী? তা আমি বললাম যে গণতন্ত্রে বা প্রকৃতিতে কোনো জায়গা কখনো ভ্যাকান্ট থাকে, কোনো জায়গা পূর্ণ হওয়ার জন্য কোনো সময় লাগে। ইতিহাস জায়গা সৃষ্টি করে, ইতিহাস পরিস্থিতি সৃষ্টি করে, ইতিহাসে প্রয়োজনে এর পরে কীভাবে এগুতে হবে তার পথ দেখিয়ে দেয়। সেই পথ দেখা বা বোঝার জন্য একটা নয়া পথের সন্ধান করতে হবে, সে কথাও কিন্তু বেশ কিছু লোক বুঝতে পারেন বলেই সে মধ্যযুগীয় কালে প্রফেটের বিষয়েই হোক, ইউরোপের নবজাগরণের ক্ষেত্রেই হোক, অখণ্ড বা সাবেক বাংলার জাগরণের ক্ষেত্রেই হোক, ইতিহাস ঠিক লোক বেছে এনে ঢুকিয়ে দিয়েছে। পরিস্থিতি ক্রিয়েটস ইটসেলফ। এখানেও তৃতীয় একটা শক্তি বা তৃতীয় একটি পক্ষ বেরিয়ে আসার সম্ভাবনা প্রচুর। এত সহজভাবে ব্যাপারটা বোঝানো যায়, আপনারা যদি আন্তরিকতার সঙ্গে শোনেন বুঝতে পারবেন। আচ্ছা, এই যে আপনি তৃতীয় শক্তির কথা বলছেন, এই তৃতীয় শক্তির
সম্ভাবনা কেন, কিভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে? একেবারে আমি তো অতি সহজভাবে দেখছি, কেন একটা গ্র্যান্ড ওল্ড একটা ন্যাশনাল পার্টি, জাতীয় কংগ্রেস, এবং 1925 থেকে 100 বছর পূর্তি পার করার পরে মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী, নানা রকম ফেরের পর আজকে লেফট ফ্রন্ট, তাতে মার্ক্সবাদকে কেন্দ্র করে বেশ কিছু দল সাথে রয়েছে, তাদের 33-35 বছরের শাসনের অভিজ্ঞতাটা রয়েছে। আর গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস পার্টি, এবারে পরিস্থিতি বিচার করে দেখুন না, এইবারেই বিধানসভার ভোটে জাতীয় কংগ্রেস তারা পদ্ধতি হিসেবে একটা অদ্ভুত নীতি নিয়েছেন। তা হচ্ছে এই যে পার্টিতে এতদিন পর্যন্ত যাদের লয়্যালটি বা আনুগত্য রেখেছেন, সংসদীয় বা বিধানসভা বা যেখানে বিধান পরিষদ, সেখানে পরিষদীয় রাজনীতিতে যারা তাদের কৃতিত্বের বা তাদের দক্ষতার পরিচয় রেখেছেন, পলিটিক্যাল প্রফিসিয়েন্সি, সেই সব লোককে কিন্তু কংগ্রেস এবার নীতিগতভাবেই দাঁড় করিয়েছেন, যাতে কিনা বিরুদ্ধ পক্ষীয় একটা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে এখন গত 15 বছর ধরে বিধানসভার যে তর্ক বিতর্ক দেখছেন, সেই জায়গাতে কোনো কোয়ালিটি দেখেছেন? যে সব গোটস, ছাগল চেঁচামেচি করে, ওখানে বিধানসভাতে গিয়ে এইসব মেম্বাররাও চেঁচামেচি করে। সংসদীয় রাজনীতিতে বা বিধানসভার রাজনীতিতে কী জাতীয় কথা বলা দরকার, কোনটা শাসনতন্ত্রের মধ্যে পড়ে কোনটা পড়ে না, সেরকম কোনো স্বচ্ছ ধারণা নেওয়া নিয়ে, অর্থাৎ যেটাকে আপনি বলছেন রাষ্ট্রীয় চেতনা বা রাষ্ট্রীয় বোধ, যেটা হ্যাঁ, সেটা তাদের শূন্য রে ভাই, সেটা শূন্য। কিন্তু কংগ্রেস, জাতীয় কংগ্রেস থেকে এবারে যে সমস্ত প্রার্থী করা হয়েছে, তারা অধিকাংশকে, একটা বিশেষ অংশ দক্ষ, বর্ষিয়ান, অভিজ্ঞ লোক রয়েছেন, এবং সেইখানটাতে এমন রয়েছে যে কোনো বিধানসভার কেন্দ্রে এমন প্রার্থী রয়েছেন যিনি পার্লামেন্টে প্রখ্যাত বক্তা হিসেবে স্বীকৃতি রয়েছে। এবং এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন সেটা আসলে যে কংগ্রেসের কথা বলছেন, শুধু কংগ্রেস নয়, আমি লেফট ফ্রন্টের কথা বলছি, মানে বামফ্রন্টের কথা বলছেন এই জায়গায়। আবার শুধু বামফ্রন্টও না, আমি আইএসএফের, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথা বলছি। আমি খেয়ে করে দেবেন, একা নওশাদ সিদ্দিকী ছেলেটি কীভাবে বিধানসভা কাঁপিয়ে দিয়েছে, পার্লামেন্টে রাহুল গান্ধীজি একা কীভাবে কাঁপিয়ে দেন, ইকরাম উত্তরপ্রদেশের মহিলা একা কীভাবে কাঁপিয়ে দেন, তারপরে আরেকজন এমপি রয়েছেন, তিনিও কীভাবে কাঁপিয়ে দেন, তারপরে ওই যে চাড্ডা রয়েছেন, চাড্ডা, এই প্রসঙ্গে আপনার কথা বলি। 1930-40-এর দশকে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাজনীতি, মানে পলিটিশিয়ানস, স্টেটসম্যান, ডিপ্লোম্যাট, এখনও এশিয়ার মধ্যে জনপ্রিয় নেতা, তার মৃত্যু দীর্ঘদিন বাদে 1947 সালে তার মৃত্যুর পর, আমি ওর কথা নাম উল্লেখ করছি না এখানে, যিনি হ্যামস্টেডে স্টিচ করা স্যুট পরতেন, হাভানা চুরুক খেতেন, ইটালিয়ান শুজ পরতেন, মাথায় ফেড ক্যাপ লাগাতেন, তিনি বলেছিলেন একটা অদ্ভুত কথা বলেছিলেন, উই হ্যাভ দ্য নিড অফ এ ফিউ বেনিয়ান ট্রিজ, নট এ বাঞ্চ অফ উইটস। এক গোছা ঘাস ফুল চাই না, কয়েকটা মহিরুহ চাই। তো এই কংগ্রেস, লেফট ফ্রন্ট, আইএসএফ এবং মিম অলসো, যদি মিমের যিনি সর্বভারতীয় বক্তা, তার পলিসিতে মিলিয়ে যদি কোনো প্রার্থী এখানে বিধানসভায় দাঁড়িয়ে থাকেন, সেই কোয়ালিটি যে লোক থাকে, তিনি যদি হিন্দু হন তাকে ভোট দিন, তিনি যদি মুসলমান হয় তাকে ভোট দিন, আইএসএফের যদি তিনি হিন্দু হয় তাকে ভোট দিন, যদি মুসলমান হয় তাকে ভোট দিন, তাহলে সেখান থেকে কিছু এমএলএ বেরিয়ে আসবে, গ্র্যান্ড ওল্ড কংগ্রেস পার্টি থেকে বেরিয়ে আসবে। লেফট ফ্রন্ট, সেটা লেফট ফ্রন্টের মধ্যে যত সবার কথাই আমি বলছি, তার থেকে বেশি, বিশেষ করে এবারে লক্ষ্য করে দেখুন,
লেফট ফ্রন্টের থেকে, বিশেষ করে সিপিআইএম থেকে কিছু তর্তজা অত্যন্ত উচ্চশিক্ষিত এবং ভারতবর্ষের টপ গ্রেডের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা কিছু তরুণ তরুণী এসেছেন, আমি নাম উল্লেখ করা অবসর করছি না। এরা যদি সবাই মিলে 294টা সিটের মধ্যে যদি 29টায় মেরেও বেরিয়ে আসে, তাহলেও there will be voice। এক পোছা প্রতিবাদ করার লোকের দরকার পড়ে না, কিছু লোকের প্রতিবাদ করার পরে সত্যের জন্য সেটাই আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়েছে, সভ্যতা তো প্রমাণ করেছে। সুতরাং তৃতীয় পক্ষ, তৃতীয় একটা প্রাণ, তৃতীয় একটা যেটা আপনি বলছেন, তৃতীয় একটা পদ্ধতি বেরিয়ে আসতে পারে। এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে আপনি যেটা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যে তরুণ তুর্কি ইউনিভার্সিটিতে পড়া তরুণী মানে নতুন মুখ যারা, তারা লেফট ফ্রন্ট বা কংগ্রেস বা আইএসএফ এ যারা থাকছেন বা এসেছেন, এই জায়গায় দাঁড়িয়ে যে বর্তমান 15 বছরের ক্ষমতাবান যে শক্তি, রাজনৈতিক শক্তি, সেই শাসক গোষ্ঠীকে কেন আপনি বলছেন যে তারা কি একবারে তাদের উন্নয়ন, তাদের কোনো মানে এই নেই, সাফল্য নেই, তাদেরকে মানে কথা বলার কোনো জায়গা নেই? দেখুন, শাসন নানা কারণে নানা সময় হতে পারে, নানা কারণের জন্য একটা দল বারবার চলে আসতে পারে। এক একটা সময় আপনি গতবারের ব্যাপারটা দেখুন, এইবারে 26-21 ভোটে তো কমপ্লিটলি এনআরসির কথা বলে একটা পার্টিকুলার কঠোরভাবে একের পদে একটা জাতিসত্তাকে পুরো তার নিজের দিকে টেনে এনআরসির ভয় দেখিয়ে পুরো ভোটটা টেনে গেল। ভারত দেশের সুশাসনের জন্য কি তার ভোট দিয়েছে? সেই সময় সেই তদন্ত তার অস্তিত্বের শহরে ভোটটা দিয়েছিলেন, যে অন্তত এরা বলে টলে এনআরসি করতে দেওয়া হবে বলে। সুতরাং এই 15 বছরের মধ্যে রুটিন ওয়ার্ক হয়েছে। শিক্ষা ব্যবস্থার হারটা কি, স্বাস্থ্য বিভাগের হারটা কি, আর করাপশনের জায়গায় দাঁড়িয়ে এর আগেও তো হয়েছে, আপনি যেটা বলছেন সেই কি বলে যেন গুন্ডারাজ বলবো না মোটররাজ বলবো না কি যেন বলে, কি বলে টলে যেন এখন তো সিন্ডিকেট না কি বলে, এখন তো অনেক রকমের তো মানে মানুষের উপকার পাচ্ছে, অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে তৃতীয় শক্তি আসবে কিভাবে? তো চিরকাল ওই 1,000-2,000 টাকা করে যে মানুষকে পঙ্গু করবে, তাদের কাজের ব্যবস্থা করবে না, তাদের তারা কি ভিক্ষে চেয়েছে কেউ? প্রত্যেকে তো কাজের ব্যবস্থা করে, শিল্প করে, কারখানা করে, আধুনিক চাষ পদ্ধতি করে। মুর্শিদাবাদ জেলাতে একটা পাট শিল্প কোথায়? মুর্শিদাবাদ জেলাতে একটা কৃষি উন্নয়ন বিশ্ববিদ্যালয় কোথায়? যে জায়গাতে যে পরিস্থিতি আছে সেই জায়গাতে সে বিষয় রয়েছে, এমনও বিষয় রয়েছে ডেমোগ্রাফিক জায়গা দেখে দেখে উন্নয়নের ব্যাপারগুলো টাকাগুলো খরচা হয়। কেন হবে তার তাহলে আপনি ইন্ডিকেট করছেন যেমন এর আগে 2021 সালের নির্বাচন শেষ হয়েছে এনআরসি দেখিয়ে, এবার কি এসআইআর দেখে তাহলে এসআইআর দেখেই করা হচ্ছে, এবার এসআইআর দেখে করানো হচ্ছে। এবং এতে রাজনৈতিক কোনো সমস্যার সমাধানের সূত্র আপনাকে দেখতে পাচ্ছি যে ইশতেহারগুলো কথাই বা তারা প্রচার করছে। ইশতেহার তো প্রত্যেকে একটা করে বের করেছে, কিন্তু কেউ তো সেই ইশতেহারের পয়েন্টগুলো নিয়ে কথা বলে না যে এই প্রতিজ্ঞা নিয়ে তোমাদের কাছে ভোট চাইতে এসেছে। প্রত্যেকেই তো এর কেচ্ছাপ করার জন্য আর খুব যখন করার জন্য। আপনার কাছে শেষ যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে সম্ভাবনা বলছেন, এই সম্ভাবনা তৃতীয় শক্তির সম্ভাবনা উত্থিত হবে, তো তার উপরে ভিত্তি করে কেন? আমি বলছি না যে তৃতীয় পক্ষ এখনই এইরকম সময়ে এসেই মন্ত্রিসভা গঠন করবে, সে কথা বলছি না। আমি বলতে চাইছি যে অতি উগ্র সাম্প্রদায়িকতাবাদী এবং শীর্ণ সেকুলারিজম যারা কথা বলে অথচ ভিতরে সাম্প্রদায়িক, এরা শার্পেন্ট ইন দ্য গ্রাস, ঘাসফুল ফাঁসফুলে ঘাসের নিচে শার্পেন্ট ইন দ্য গ্রাস, আর একটা প্রকাশ্য কম্যুনাল। তো এই দুটোর পক্ষ থেকে বেরিয়ে যেতে গেলে বা এদেরকে রুখতে গেলে বা এদের কমিউনাল পলিসিকে কমব্যাট করতে গেলে অপেক্ষাকৃত বাঙালি হিন্দু মুসলমানদের মধ্যে যারা প্রগতিশীল শক্তি, প্রগতিশীল ব্যক্তি একটা শ্রেণী আছে, একেবারে পুরো সমাজ পচে যায়নি, সেই সমাজ যদি একতাবদ্ধ হয়, তাদের প্রতিনিধি হিসেবে 30টা এমএলএ যদি যায়, তাহলে কোনো অথরিয়ান টেন্ডেন্সির শাসন চালাতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। এই কথার উপর দাঁড়িয়ে বলছে তার আসবে কি, কোন মানে পথে কিভাবে আসবে? আসার জনগণ ভোট দেবে, জনগণ বুঝতে করে ভোট দেবে। জনগণকে বোঝানোর তারা কাজ করছে বলে মনে করছেন আপনি? তারা তো তাদের কথা বলছেন, শুধু তাই না, বোঝানোর কথা না, লোকেরা নিজেরা বুঝতে পারছেন না, লোকেরা তাদের নিজের জীবন জীবিকার থেকে বুঝতে পারছেন না। গ্র্যাজুয়েট ছেলে ব্যাঙ্গালোরে গিয়ে বা ইট তুলছে এবং 14 তলার থেকে পড়ে মৃত্যু হচ্ছে, সে বেদনা বুঝতে পারছে না।
তার মানে এখানেই চলে আসছে এখানে কর্মসংস্থান, দেখাবার কি আছে? কর্মসংস্থান, চাকরি, মানুষের যে বোধ চেতনা, এটা যদি ফিরে আসে তাহলে তৃতীয় শক্তি আসার যে সম্ভাবনা, অর্থাৎ বিরোধী পক্ষে একটা কণ্ঠস্বর উঠে আসবে বলে আপনি মনে করছেন? আমি বিশ্বাস করি এবং তা আসবে। ধন্যবাদ, আপনার অনেক কথা জানতে পারলাম। আপনি যা জানতে চাইলেন তার থেকে আমার কাছে মূল কথা ভাই এটা, তৃতীয় পক্ষ আসা মানেই একবারে পুরো ক্ষমতায় বসা, সিংহাসনে বসা, এই কথা আমি বলছি না। আমি বলছি একটা অত্যন্ত প্রখর শক্তিশালী বিরোধী গোষ্ঠী যারা বিধানসভায় দাঁড়িয়ে সরকারি স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রতিবাদ করতে পারবে এবং সেই প্রতিবাদ রাস্তায় নামিয়ে নিয়ে যেতে পারবে। যে কথাটা আপনি বলছেন যে এককভাবে আইএসএফ করে আসছে এতদিন ধরে, একটি মাত্র এমএলএ, এবং সে নওশাদ সিদ্দিকীর ব্যাপারে সাকসেসফুল। সে তো কখনো বেআইনি কোনো কথা বলেনি। তেমনি এরকম কিছু মুখ উঠে আসতে পারে। পরিষ্কার শুনতে চান, সিপিআইএমের মধ্যে থেকে যে তরুণ, তাজা তরুণ এবং তরুণী এসেছে, আমি নামগুলো উল্লেখ করতে পারছি না, কিন্তু নামগুলো উল্লেখ আমার মাথায় নেই তা না, প্রত্যেকেই জানে যে সেখানে, এবং সেখানেও কিছু ভেটারেন মার্কসিস্ট রয়েছেন, আর কংগ্রেস জ্ঞান ওল পার্টিতে তো রয়েছে, তার মধ্যে পার্লামেন্ট কাঁপিয়ে দিয়েছে তেমন ব্যক্তিত্ব রয়েছে। সুতরাং এই জাতীয় কয়েকজন এমএলএ, বাঞ্চ অফ এমএলএস, সাম এফিশিয়েন্ট অ্যান্ড এমুলিয়েন্ট ওরেটার যদি সেখানে গিয়ে পৌঁছই, তাহলে জানবেন 100 জন ফক্সেসের চিৎকার করার থেকে একটা লায়নের বা একটা টাইগারের রোর অনেক বেশি শক্তিশালী। আমি বোঝাতে পারলাম কি কথাটা? ধন্যবাদ, ধন্যবাদ আপনার কথা। আমরা খুব সুন্দর একটা আলোচনায় আমরা অংশগ্রহণ করেছিলাম। সকলকে এই আলোচনা শোনার জন্য, দেখার জন্য অনুরোধ জানাবো। আমাকে সুযোগ দিন আমার দর্শক শ্রোতাদেরকে আমার শ্রদ্ধা জানানোর জন্য। পরিষ্কারভাবে আমার বুদ্ধি মোতাবেক আমার পশ্চিমবঙ্গীয় বিশেষ ধর্মী বলে না, সমস্ত ধর্মীয় মানুষজন যারা ভাই আপনজন, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা, সালাম, নমস্কার। আপনারা বিবেচনা করে দেখবেন। ধন্যবাদ আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য।